আসসালামু আলাইকুম সকলকে। আজকে ফ্রি ক্লাসে আমি মোহাম্মদ আবির হোসেন তোমাদের সকলকে স্বাগতম। শুভ সন্ধ্যা। সবাই দ্রুত ক্লাসটাতে জয়েন হও এবং আমাদের পালসের পক্ষ থেকে আজকের এই ফ্রি ক্লাসে সকলকে স্বাগতম। তোমরা যারা নার্সিং ভর্তি ইচ্ছু আছো, যারা নার্সিং ভর্তি পরীক্ষার ইচ্ছা পোষণ করতেছো এবং যারা বিভিন্ন জায়গায় এখনো খোঁজাখুঁজি করতেছো যে নার্সিং ভর্তি পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিবা, তারা আজকের ক্লাসে জয়েন হও। তোমাদের নার্সিং সম্পর্কে কোশ্চেন থাকলে আজকের ক্লাসে করে ফেলো। কিভাবে পালসে ভর্তি হবা, কিভাবে পালসের সাথে থাকবা এবং কিভাবে নার্সিং এর চান্স পাবা, সব কোশ্চেন গুলা তোমরা আজকের ক্লাসে করে ফেলো। আর দ্রুত তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে একটু ক্লাসটা শেয়ার করে দাও যে পালসের পক্ষ থেকে একটা ফ্রি ক্লাস আছে, একটু করে দেখ। নার্সিং প্রিপারেশন তো নিতে হবে না, কিন্তু নার্সিং এর একটা ক্লাস করে দেখ কেমন লাগে, ঠিক আছে? আর বর্তমানে বলে রাখা ভালো যে তোমার কেরিয়ার বিল্ড আপের ক্ষেত্রে তোমাকে খুব একটা সাহসী সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, কারণ তোমার এই ইন্টারমিডিয়েটের পরের আজকের এই সিদ্ধান্তের উপর তোমার ভবিষ্যৎ জীবনে তুমি কি হবা সেটা অনেকাংশে নির্ভর করে, ঠিক আছে? তুমি আজকে যদি সিদ্ধান্ত নাও আমি ইঞ্জিনিয়ারিং করব, ভবিষ্যতে তুমি একদিন সফল ইঞ্জিনিয়ার হবা। আজকে যদি সিদ্ধান্ত নাও যে তুমি এমবিবিএস এর প্রিপারেশন নেবা, ভবিষ্যতে তুমি একজন ভালো ডাক্তার হবা। আজকে যদি সিদ্ধান্ত নাও যে তুমি একজন নার্স হতে চাও, তাহলে নার্সিং এর প্রিপারেশনটা তোমার আজকে থেকেই শুরু করতে হবে। আর যদি সিদ্ধান্ত থাকে যে ইউনিভার্সিটিতে ভর্তি হবো, বিসিএস ক্যাডার হবো, সেটাও এই ইন্টারমিডিয়েটের পরেই কিন্তু সব ডিসিশনটা, তুমি এর পরে আর সময় পাবা না। আচ্ছা, যারা যারা আমার ক্লাসের আগে থেকে আমাকে চেনো তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তারা ক্লাসটা তোমাদের পরিচিত মানুষজনের কাছে শেয়ার করে দেওয়া, যাতে করে কেউ একটু নার্সিং প্রতি আগ্রহ প্রকাশ করে। দেখো, আমি যদি আমার কাহিনীটা বলি, যে আমিও কিন্তু নার্সিং সম্পর্কে একসময় জানতাম না। আমারই এলাকার এক বড় ভাইয়ের মাধ্যমে আমার এই নার্সিং সম্পর্কে জানা এবং নার্সিং এ আসা, এবং আজকে এসে আমি আমার ব্যাচের অনেকের থেকে আজকে কেরিয়ারে অনেকটা সফল। আমি এখন সফলভাবে বলতে পারি আমি একজন নার্সিং অফিসার, একটা 10ম গ্রেডের জব আমার হাতে আছে। এবং তোমরা যদি এই ধরনের কেরিয়ার চাও, যে ভালো স্যালারির ভালো সম্মানের একটা চাকরি তুমি তোমার লাইফে করতে চাও, তাহলে অবশ্যই নার্সিং এ চলে আসো। আর এই প্রিপারেশন নিতে তোমার জন্য সকল ধরনের সহায়তা করবে পালস নার্সিং ভর্তি কোচিং, ঠিক আছে? তো দ্রুত সবাই পালসের সান্নিধ্যে চলে আসো। আজকে আমরা বিজ্ঞান টপিকটা থেকে বিগত সালে কিছু কোশ্চেন যে আসছে সেই কোশ্চেন গুলো একটু দেখবো, যে অনেক সহজ সহজ কোশ্চেন আসছে, কিন্তু তাও ছেলে মেয়েরা বিভ্রান্ত হয়ে এই কোশ্চেন গুলোর অ্যান্সার ঠিকভাবে করতে পারে না এবং জানতোই না যে কিভাবে কোন জায়গা থেকে পড়লে নার্সিং এর কোশ্চেন গুলো কমন আসবে। তো খুব বেশি দেরি করব না, রাত হয়ে গেছে, আমরা সরাসরি ক্লাসটাতে চলে যাই, ঠিক আছে? যারা যারা যেখান থেকে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টের মাধ্যমে জানাও। নার্সিং সম্পর্কে কিছু যদি অজানা থাকে বা কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাও। আর যারা যারা সালাম দিচ্ছ সবাই সকলের উদ্দেশ্যে ওয়ালাইকুম আসসালাম। আর আমিও ভালো আছি এবং আশা রাখি যে তোমরা সবাই ভালো আছো বিধায় আজকের এই ক্লাসটাতে তোমরা থাকতে পারতেছো। আমার ভয়েসটা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এইটা একটু কমেন্ট করে জানাইও, আর বোর্ডটা দেখা যাচ্ছে কিনা এটাও একটু বলে দিও কেউ, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা দেখব বিজ্ঞান থেকে আসা 20টা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এইগুলা সবই বিভিন্ন সালে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নে ছিল। আচ্ছা দেখো, প্রথমে যে কোশ্চেনটা আসছে, মানুষের শরীরে রক্ত সঞ্চালনের কাজ কে করে? খুব সহজ একটা কোশ্চেন, কিন্তু তাও দেখো কতটা ডাউট লাগে অনেক সময়। ভর্তি পরীক্ষার দিনে মস্তিষ্ক ঠিকভাবে অনেকের কাজ করে না, নার্ভাসনেস থাকে, অনেক বেশি কনফিউজড হয়ে যায়, পাজেলড হয়ে যায়, ঠিক আছে? দেখো, রক্ত সঞ্চালনের কাজ কে করে? আমাদের ফুসফুসের মাধ্যমে কিন্তু রক্ত সঞ্চালন হয় না। ফুসফুস আমাদের বাতাস নিয়ে কাজ করে। আচ্ছা, ফুসফুস নিয়ে কিন্তু আমাদের কোনো কাজ নাই। ফুসফুস আমাদের হলো শ্বাস প্রশ্বাসের শ্বসনের প্রধান অঙ্গ ফুসফুস। আচ্ছা, তারপর দেখো বৃক্ক মানে হলো কিডনিও আমাদের এই ধরনের কোনো কাজ করে না। কিডনি হলো আমাদের এক্সক্রিয়েশনের প্রধান অঙ্গ, আমাদের বর্জ্য নিষ্কাশনের প্রধান অঙ্গ। আর হলো মস্তিষ্কেরও কোনো কাজ নাই রক্ত সঞ্চালনের
উপরে, কারণ মস্তিষ্ক হলো আমাদের নার্ভ নিয়ে কাজ করে, আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ রাখে মস্তিষ্ক, কিন্তু রক্ত সঞ্চালনের কাজ মস্তিষ্ক করে না। তাহলে রক্ত সঞ্চালনের কাজ করে কে? হৃৎপিণ্ড। রক্ত সঞ্চালনের কাজ করে কে? হৃৎপিণ্ড। তোমরা জাস্ট কোশ্চেন গুলো দেখো এবং সঠিক অ্যান্সারটা কে কে পারো জাস্ট কমেন্ট করেও জানাও, ঠিক আছে? আর পাশাপাশি তোমাদের নার্সিং সম্পর্কে কোনো কোশ্চেন কোনো জানা থাকলে আস্ক করতে পারো। আজকের এই ফ্রি ক্লাসে তোমরা সকল ধরনের কোশ্চেন করতে পারবা। আচ্ছা, তারপর দেখো তোমার ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং আমি বেশ কয়েকবারই দেখছি যে এই কোশ্চেনটা রিপিট আসছে। সেটা হলো রক্তের তরল অংশকে কি বলে? রক্তের তরল অংশকে কি বলে? রক্তের দুইটা অংশ থাকে। রক্ত কিন্তু দুইটা অংশ থাকে। একটা অংশ হলো রক্তকণিকা, রক্তকণিকা, আর একটা অংশ হলো তোমার রক্তরস। এই রক্তরস যেটা, এইটাই হলো রক্তের তরল অংশ, রক্তের তরল অংশ, ঠিক আছে? তো এই রক্তের তরল অংশকে কি বলে? দেখো, হিমোগ্লোবিন কিন্তু তোমার রক্তের একটা উপাদান বা রঞ্জক। এই হিমোগ্লোবিন থাকার কারণে, আচ্ছা শান্তা, এটা বিএসসি নার্সিং এর জন্য না, শুধুমাত্র বিএসসি এর জন্য না, এখানে বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি তিন বিষয়ের জন্যই প্রস্তুতিতে হেল্প করা হয় এবং পূর্ণাঙ্গ ক্লাস রুটিন সবকিছু দেওয়া হয়। তারপরে দেখো, যেটা বলতেছিলাম, আমরা হিমোগ্লোবিন নিয়ে কথা বলছিলাম। হিমোগ্লোবিন হলো আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি তে থাকা একটা রঞ্জক, যার কারণে রক্ত লাল দেখায়। তো এটা রক্তের তরল অংশ না। তারপর দেখো আরবিসি, এটা তো রক্তকণিকা। আরবিসি মানে তোমার রেড ব্লাড সেল, রক্তকণিকা। তারপর প্লাটিলেট তোমরা এখন শুনবা যে ডেঙ্গু হলেই প্লাটিলেট কমে যায়, তো প্লাটিলেটও হলো কি? রক্তকণিকা। আচ্ছা, সুমাই ইসলাম বলছে, ভাই নার্সিং এর ডিপ্লোমার জন্য আলাদাভাবে জিকে পড়া লাগে নাকি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়লে হয়ে যায়? কারেন্ট অ্যাফেয়ার্স এ তুমি জিকে সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবা না, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স এ তোমার বাংলাদেশের ইতিহাস দেওয়া থাকে না, কারেন্ট অ্যাফেয়ার্স এ তোমার রাজনৈতিক পটভূমি গুলো দেওয়া থাকে না, কারেন্ট অ্যাফেয়ার্স এ তোমার আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে দেওয়া থাকে না। তো যারাই জিকে পড়তে চাও তারা পালস থেকে যে বইটা দেওয়া থাকে, ওই বইটার যে টপিক গুলো আছে, ওই টপিক অনুযায়ী জিকে পড়তে হবে। এবং পাশাপাশি যদি কেউ এক্সট্রা বই পড়তে চাও, তাহলে তোমরা এক্সট্রা একটা জিকে বই কিনে নেবা, তোমাদের পছন্দ অনুযায়ী একটা জিকে বই কিনে নেবা, এবং ওইখান থেকে টপিক আকারে পড়তে হবে। টপিক আকারে না পড়লে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুধুমাত্র জানা যায় যে সাম্প্রতিক কিছু বিষয় যেটা আমাদের সামনে হাইলাইট। কারেন্ট অ্যাফেয়ার্স তুমি তখন পড়ে লাভবান হবা যখন তুমি একটা জিকে বই অলরেডি পড়ে ফেলছো, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে তোমার লাভ হবে, না হলে তোমার লাভ হবে না, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া, বিএসসি দের কি এইচএসসি লেভেল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়লেই হবে নাকি এসএসসি এর বিজ্ঞানও পড়তে হবে? আচ্ছা, তুমি একটা চিন্তা করো, তুমি এসএসসি থেকে এইচএসসি লেভেলে যদি পড়ো, তাহলে অলরেডি তোমার এসএসসি লেভেলের বই পড়ার দরকার পড়ছে না। কোশ্চেনটা থাকে মাঝামাঝি আকারের একটা কোশ্চেন, অতি কঠিনও করে না, অতি সহজও করে না। তো যারা ডিপ্লোমা আছে ওদের কোশ্চেনটা তো এসএসসি লেভেল থেকেই করতে হবে, কারণ এসএসসি তে ওরা অনেকেই থাকে হলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বাইরে, যে কারণে হলো ওদের কোশ্চেনটা ওই লেভেল থেকে আসে। কিন্তু তোমার ক্ষেত্রে তুমি চেষ্টা করবা তোমার এইচএসসির যে বইগুলো আছে ওইগুলাই পড়তে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেন আর কারো কোশ্চেন কোনো আছে কিনা? আজকের ক্লাসটা কি বিএসসি? না, আজকের ক্লাসটা সবার জন্য, কারণ বিজ্ঞানের যে কোশ্চেন গুলা, এই কোশ্চেন গুলা তুমি আসলে ধরতে পারবে না যে এটা আসলে কোন ডিপ্লোমা না বিএসসির জন্য আমি পড়বো। এই বিজ্ঞান কোশ্চেন গুলা তোমার বিএসসিরা তো অবভিয়াসলি পারতে হবে, এবং ডিপ্লোমা যারা আছে তাদেরও পারতে হবে, ঠিক আছে? এখানে মিক্সড আছে, ডিপ্লোমারও কিছু কোশ্চেন এখানে অ্যাড করা আছে এবং বিএসসি তে আসা কোশ্চেনও অ্যাড করা আছে। বিজ্ঞান টপিকটা আসলে কারো আলাদা কিছু না, সবই এক জিনিস। আচ্ছা, তারপরে দেখো, তাহলে উত্তরটা কি হবে? প্লাজমা। এই রক্তরসকে কি বলা হয়? প্লাজমা। রক্তরসকে কি বলা হয়? প্লাজমা। নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা হলো, মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? আজকের ক্লাসে বলতেছিলাম, আজকে যখন পেইড ব্যাচের একটা ক্লাসে বলতেছিলাম সবচেয়ে মানবদেহের সবচেয়ে বড় কোষ কোনটি। তো ওইখানে কিন্তু অনেকেরই একটা ডাউট ছিল যে বড় কোষ
কি, আবার বড় ত্বক মানে বড় অঙ্গ কি। তো অঙ্গ আর কোষের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। কোষ কোষ মিলে করে আমার কলা বা টিস্যু, আর অনেকগুলো টিস্যু মিলে আমার হবে একটা অঙ্গ বা অর্গান। ঠিক আছে, তো মানবদেহের সব থেকে বড় অর্গান কোনটি? দেখো ব্রেইন। মানবদেহের সব থেকে বড় অর্গান কি ব্রেইন? সব থেকে বড় তো ব্রেইন না, ব্রেইন তো এক মাঝারি সাইজের। তারপর দেখো লিভারও এত বড় না, হার্টও এত বড় না। মানবদেহের সব থেকে বড় অর্গান হলো স্কিন। মানবদেহের সব থেকে বড় অর্গান হলো স্কিন। স্কিন বা চামড়া। দেখো আমাদের চামড়া একদম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সর্বত্র বিরাজমান। আচ্ছা ভাইয়া, আমি কোনো কোচিং সেন্টারে ভর্তি হই নাই, নার্সিং গাইড জিকে এগুলা কিনে পড়তেছি, কিন্তু ঠিকভাবে বুঝতেছি না কিভাবে কোন বিষয়টা কমপ্লিট করব, যদি একটু বলতেন। আচ্ছা, এইটা আসলে একটা ক্লাসের মাধ্যমে তোমাকে সম্পূর্ণটা বলা উচিত না, বলা যাবেও না, বা বলে শেষ করা যাবে না। তোমাকে অবশ্যই তোমার পছন্দ অনুযায়ী বা তুমি কারো কাছ থেকে সাজেশন নিয়ে হোক, যেভাবে হোক, তোমাকে একটা যে কোনো অনলাইন বা অফলাইন কোচিং এর সাথে যুক্ত থাকতে হবে। কারণ একটা দুইটা ক্লাসে তোমাকে আমি বলতে পারবো না যে তুমি পুরো কোর্সে কিভাবে পড়বা, কোনটা দিয়ে শুরু করবা। এটা অনলাইন বা অফলাইনে যুক্ত থাকলে তখন ইনস্ট্রাক্টররা তোমাকে হেল্পটা করতে পারবে। ঠিক আছে, কারণ তোমার স্পেসিফিক কোন জায়গাটায় সমস্যা হচ্ছে এইটা আমাকে আগে বুঝতে হবে। তো এইটা তোমার একটা প্রশ্নে আমি বুঝতে পারবো না। ঠিক আছে, আচ্ছা দেন আমরা পরের কোশ্চেনটায় যাই। যে এটা দেখো, অক্সিজেন আবিষ্কার করেন কে? ঠিক আছে, দেখো অক্সিজেন কে আবিষ্কার করেন। ঠিক আছে, তো এইটা নিয়ে অনেক কিছু জানার আছে। দেখো প্রথমে আসি আমরা লুই পাস্তুর। লুই পাস্তুর কি করছে? দেখো লুই পাস্তুর হলো টিকা আবিষ্কার করছে। ঠিক আছে, আর তারপর হলো মেন্ডেল। মেন্ডেল কি আবিষ্কার করছে? মেন্ডেল আবিষ্কার করছে হলো আমার বংশগতি বিদ্যা বা জিন তত্ত্ব। ঠিক আছে, নিউটন আবিষ্কার করছে কি? আমার হলো মহাকর্ষ অভিকর্ষের সূত্র আবিষ্কার করছে নিউটন। ঠিক আছে, তাহলে আমার অক্সিজেন আবিষ্কার করছে কি? জোসেফ প্রিসলি। তুমি যদি কোশ্চেনের সঠিক অ্যান্সার বের করার অনেকগুলো পদ্ধতি থাকে, তার ভিতরে একটা হলো তোমার চারটা অপশন গুলো যাচাই করা। ঠিক আছে, আমি জানি না অক্সিজেন কে আবিষ্কার করছে, বাট আমি অপশন গুলো একটু ধারাবাহিক ভাবে দেখি। লুই পাস্তুর তো আমার টিকা নিয়ে করছে, পড়াশোনা করছে বা টিকা নিয়ে গবেষণা করছে, সে তো আমার এই যে অক্সিজেন বিষয়ে কোনো মন্তব্য দেয় না। মেন্ডেল সম্পর্কে আমরা জানি যে উনি বংশগতি সম্পর্কে ধারণা পোষণ করছে। আর নিউটন হলো মহাকর্ষ বিকর্ষ সূত্র নিয়ে কথা বলছে। তাহলে বাকি থাকে একটা অপশন, তাহলে জোসেফ প্রিসলি হলো আমার অক্সিজেন আবিষ্কার করছে। নেক্সট কোশ্চেনটা যাব। নেক্সট কোশ্চেনে দেখো, মানবদেহের কোষে জিন কোথায় থাকে? আজকে পেইড বেসের ক্লাসে কিন্তু সেম কথাটা আমি বলছিলাম যে জিনের অবস্থান কোথায়, জিনের অবস্থান কোথায় এটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, এখন দেখো রাইবোজোম। রাইবোজোমের সাথে জিনের কোনো কাজ নাই। রাইবোজোমের সাথে জিনের কোনো কাজ নাই। রাইবোজোম হলো আচ্ছা এখান থেকে আচ্ছা, তোমরা ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের মাঝে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে ক্লাসটা প্রত্যেকের মাঝে শেয়ার করে দাও। অ্যাটলিস্ট কিছু হলেও নার্সিং সম্পর্কে তাদের কোশ্চেন গুলা থাকলে সে বলতে পারবে আজকের ক্লাসে। ঠিক আছে, তো সবাই শেয়ার করো, মেনশন করো ক্লাসটাতে। আচ্ছা দেখো, রাইবোজোমের কাজ কিন্তু আমার জিন বিষয়ক না। রাইবোজোম কি করে? আমার প্রোটিন তৈরি করে। মাইটোকন্ড্রিয়ার কাজও কিন্তু জিন নিয়ে না। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়া আমাদের শক্তি তৈরি করে। আমরা যে খাবার খাই, খাবারটাকে ভেঙে শক্তিতে নিয়ে আসে। আচ্ছা, তারপর দেখো সাইটোপ্লাজম একটা বৃহৎ বিষয়। সাইটোপ্লাজম হলো একটা কোষের তরল যে অংশটুকু, এবং এই সাইটোপ্লাজমে কোষের সমস্ত অঙ্গাণুগুলা ভাসমান থাকে। তো এইটা একটা বড় বিষয়। এইখানে জিনের অবস্থান নাই। তাহলে জিনের অবস্থান কোথায়? অ্যাকচুয়াল জিনের অবস্থান হলো ক্রোমোজোম। অ্যাকচুয়াল জিনের অবস্থান কোথায়? ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোম। কিন্তু দেখো চারটা অপশনে কোথাও ক্রোমোজোম নাই। তো এখন তুমি বলবা যে প্রশ্নটা ভুল, অপশনে উত্তর নাই, এটা বলা যাবে না। ঠিক আছে, দেখো এই ক্রোমোজোমটা থাকে কোথায়? নিউক্লিয়াসে। ক্রোমোজোমটা কোথায় থাকে? নিউক্লিয়াসে। তার মানে সঠিক অ্যান্সার কোনটা? নিউক্লিয়াস। তাহলে জিনের অবস্থান কোথায়? নিউক্লিয়াস। যদি অপশনে আমার ক্রোমোজোম থাকতো তাহলে আমি ক্রোমোজোম দাগাইতে পারতাম, কিন্তু আমার অপশনে যেহেতু ক্রোমোজোম নাই, আমাকে কিন্তু সঠিক অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। ক্রোমোজোমের অবস্থান কোথায়? নিউক্লিয়াসে। আর ক্রোমোজোমের কি থাকে? জিন থাকে। ঠিক আছে, আচ্ছা সবাই সবার বন্ধু বান্ধবকে একটু
ক্লাসটা শেয়ার করো, মেনশন করো। আজকের ক্লাসটা তোমরা সবাই উপস্থিত থাকো, আমি এটা চাই। তোমাদের পরিচিত তোমরা যাদের চাও যে এরা ক্যারিয়ারে কিছু করুক, ভালো করুক, তাদেরকে অবশ্যই মেনশন করো, ঠিক আছে? এই কারণ তোমার আজকের একটা শেয়ার এমনও হইতে পারে তোমার কোনো ফ্রেন্ড বা তোমার নিজেরও এমন একটা জায়গাতে তোমাকে ভবিষ্যতে নিয়ে যাইতে পারে যেখানে যেখানে দাঁড়িয়ে তুমি একদিন চিন্তা করবা যে আমি 4 বছর আগে বা 3 বছর আগে যে সিদ্ধান্তটা নিছিলাম ওইটা অনেক সঠিক ছিল, যেটা আমার আজকের জন্য হচ্ছে। এক সময় আমি ইউনিভার্সিটিতে চান্স না পেয়ে যে হতাশাটা পোষণ করতাম, মেডিকেলে চান্স না পেয়ে যে হতাশাটা পোষণ করতাম, আজকে 4 বছর পরে কিন্তু ওই হতাশা নাই, ঠিক আছে? তো আচ্ছা, আবু সাইদ আহমেদ ভাই, আমি তো ছেলেদের নাকি নার্সিং এ তেমন চাহিদা নাই। আচ্ছা, তোমাকে এই কথাটা যে বলছে তাকে অ্যাটলিস্ট জিজ্ঞেস করো সে নার্সিং সম্পর্কে কতটুকু জানে। ছেলেদের নার্সিং এ প্রচুর পরিমাণ চাহিদা ভাই। এখন পর্যন্ত ছেলেদের কোঠাই কম, ছেলেদের যে পরিমাণ কোঠা নার্সিং এ, জবের অপরচুনিটি নার্সিং এ আছে, ওই পরিমাণ ছেলে নার্সিং এ এখনো পড়ে না। সো এই বিষয় নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নাই, কারণ নার্সিং এ ছেলেরা পড়েই খুব অল্প সংখ্যক, এবং ছেলেদের যে অল্প সংখ্যক, ধরো তোমাকে সাপোজ একটা বলি যে নার্সিং এ ধরো 800 ছেলের চাকরি হবে, কিন্তু আপাতত নার্সিং করতেছে মাত্র 200 ছেলে। তার মানে বোঝো যে আগামী 600 ছেলে না আসা পর্যন্ত ওই 800 কোঠা তার পূর্ণ হচ্ছে না। তো সো এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই যে নার্সিং এ ছেলেদের চাহিদা নাই। এটা তারাই বলে যারা নার্সিং ঠিকভাবে শেষ করতে পারে নাই, ও জানে না, ও ঠিকভাবে প্র্যাকটিস করে নাই, ও ভালো কলেজে পড়ে নাই, ভালো কোচিং সেন্টারও পায় না, এই কারণেও বলে যে লাইফে কিছু করতে পারে নাই, ঠিক আছে? আচ্ছা, দেন আরো কিছু কোশ্চেন তোমাদের কাছ থেকে আশা করব, তাহলেই আজকের ক্লাসটার সার্থকতা বোঝা যাবে। আর দেখবো যে আজকে ক্লাসের উপস্থিতি কেমন, তার উপর নির্ভর করবে তোমরা কিরকম শেয়ার করছো, সেটাও বুঝতে পারবো। আচ্ছা, দেখো তারপরে দেখো আমাদের কোচিং এর আমরা তোমাদের এই পুরো নার্সিং জার্নিটাতে কারা কারা তোমাদেরকে হেল্প করব তার একটা পূর্ণাঙ্গ চিত্র এর ভিতরে আছে। দেখো, মিশন নার্সিং ব্যাচে বিশেষ ছাড়ে তোমার অনলাইনে ভর্তি চলছে, আর হলো অফলাইনে ফার্মগেট শাখায় তোমরা চাইলে ভর্তি হতে পারবে। যে যারা ঢাকার কাছাকাছি বা ঢাকাতে থাকার ব্যবস্থা আছে তারা অবশ্যই অফলাইনটা চুজ করবা, আর যারা ঢাকা থেকে দূরে আছো তারা অবশ্যই অনলাইনে যুক্ত থাকবা। অ্যাটলিস্ট তুমি একটা সাজেশন তো পাচ্ছ। দেখো, অনলাইনে তোমার মাত্র ৩,৯৯০ টাকা, বা ধরো ওই 4,০০০ টাকায় তুমি খরচ করলা, কিন্তু দেখো এই 4,০০০ টাকা খরচ করেও যদি লাইফে ভালো কিছু হয় তো খারাপ না, তুমি কিন্তু অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করে ফেলতেছো। তার থেকে আমরা একটা তোমাকে পূর্ণাঙ্গ গাইডলাইন দেব, এক সেট বই পাবা, নিয়মিত ক্লাস পাবা, অ্যাটলিস্ট ক্লাসে এসে তোমার সমস্যাগুলোর সমাধান তো হবে, ঠিক আছে? আচ্ছা, দেন পরের এসে যাই। দেখো, আমরা তোমাদেরকে যে এক সেট বই দিব সেটা পালসের তরফ থেকে আমাদেরই যারা আমরা ইনস্ট্রাক্টর আছি তারা এই বইগুলা নিজেরা পরিশ্রম করে তোমাদের জন্য তৈরি করছি। আমরা বড় বড় বই ঘেটে সেখান থেকে তোমাদের নার্সিং এ আসা প্রশ্ন এবং টপিক গুলো আলাদা আলাদা করে এই বইগুলো বানানো হয়েছে। তো যারা যারা এই বইগুলা নিতে চাও তারা অবশ্যই পালসের অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আর দেরি করো না, কারণ এই বছরের নার্সিং যে পরীক্ষাটা সেটা সম্ভাবনা আছে যে 2-1 মাস আগেই হয়ে যাবে। সো আর লেট করার দরকার নাই। ফেব্রুয়ারিতে যদি পরীক্ষা হয় তোমার হাতে কিন্তু 3 মাসের বেশি সময় নাই। সো তোমরা দ্রুত হলো এই পালসের সাথে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, ইলিয়াস আলী, জীবনে গান যদি শিখতাম তাহলে অবশ্যই ক্লাসে গান আর নাচ দুইটাই করে দেখাইতাম। গান আর নাচ এটা শেখা হয় নাই, কেউ আসলে শিখায়ও নাই, ঠিক আছে? দেন আর কোন কোশ্চেন দেখতে চাই। আচ্ছা, কনিকা আফরোজ, আমি অ্যাডমিট হতে চাই, ধন্যবাদ। তুমি পালসের যে আমাদের গ্রুপ আছে গ্রুপটাতে একটা মেসেজ করো, তাহলে আমাদের যারা আছে তারা হলো তোমার সাথে যোগাযোগ করে নিবে। আচ্ছা, দেন পালসের সাথেই থাকো। আচ্ছা, আয়েশা রহমান, আজকে
পেইড ব্যাচের ক্লাসের পিডিএফ পাইলাম না, পিডিএফ তুমি পেয়ে যাবা, চিন্তা করার কারণ নাই, কোনো পিডিএফ মিস হয়ে গেলে সমস্যা নাই, জানাবা, পিডিএফ গুলো আবার দেওয়া হবে। আমার এসএসসি তে 5, এইচএসসি তে 3.8, বিএসসি করব, আর কত মার্ক লাগবে? আচ্ছা, তুমি যদি বিএসসি এর জন্য কোচিং করতে চাও, তুমি প্রত্যেকটা জিপিএ কে 5 দিয়ে গুণ দাও, 5 দিয়ে গুণ দিয়ে দেখো তোমার টোটাল জিপিএ কত আসে, এবং ওইটা 50 থেকে বিয়োগ করে দেখো কত মার্ক কাটা যাবে। এখন মেয়েদের জন্য বিএসসি সরকারিতে চান্স পাইতে হলে 75 প্লাস নাম্বার দরকার। তো তোমার যদি প্রিপারেশন হাই থাকে যে আমি ওই কয়টা নাম্বার কাটা গিয়েও আমি 75 পাবো, তাহলে তুমি বিএসসি কোচিং অবশ্যই করো। এছাড়াও নার্সিং এ তোমার সরকারি নার্সিং কলেজগুলা ছাড়াও নার্সিং এ কিন্তু বিএসএমইউ আছে, আর্মি নার্সিং কলেজগুলো আছে, যারা শুধুমাত্র বিএসসি স্টুডেন্ট নেয় বা বিএসসি কোর্স চালু আছে। তো ভালো প্রিপারেশন নিলে তোমার অবশ্যই কোথাও না কোথাও চান্স হয়ে যাবে। আচ্ছা, দেন আর কার কোনো কোশ্চেন দেখি? আচ্ছা, সমস্যা নাই, সরি বলতে হবে না। আর আচ্ছা, নেক্সট কোশ্চেনটা যাই। নেক্সট কোশ্চেন দেখো, শরীরের শক্তির মূল উৎস কোনটি? ঠিক আছে, তোমরা এই কোশ্চেনটা ম্যাক্সিমাম হয়তো পারবা। দেখো, শরীরের শক্তির মূল উৎস কোনটি? আসলে আমরা এখানে যেসব অপশনে আছে সবকিছুই কিন্তু শরীরের শক্তির উৎস। ঠিক আছে, তুমি বলতে পারবা না যে কোনটা শরীরের শক্তি দেয় না। প্রোটিনও শক্তি দেয়, কার্বোহাইড্রেটও শক্তি দেয়, ভিটামিনও আমাদের শক্তি দেয়, খনিজ লবণও আমাদের শক্তি দেয়। কিন্তু শক্তির যে মূল উৎস সেইটা আসলে তুমি দেখো, শক্তির মূল উৎস খনিজ লবণ এটা হবে না, কারণ খনিজ লবণ এটা হলো আমাদের ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট গুলা কি করে যে আমাদের প্রত্যেকটা যে অর্গান আছে, হার্ট আছে, লাং আছে, তারপর হলো স্টোমাক, এই যে আলাদা আলাদা অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলার বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে। যেমন পটাশিয়াম লবণ আমার হার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো ভিটামিন আমার কি করে? রোগ প্রতিরোধে সহায়তা করে। মূলত ভিটামিনের অভাবে আমরা বিভিন্ন রোগাক্রান্ত হই। ভাইয়া আমার এসএসসি তে 5, এইচএসসি তে 4.75, আমার কত পয়েন্ট লাগবে ডিপ্লোমাতে? সেম, তুমি পয়েন্টটা হিসাব করে নাও, কারণ তোমার রেজাল্টের উপর মার্ক থাকবে 50। ঠিক আছে, মেট্রিকের জন্য 25, ইন্টারমিডিয়েটের জন্য 25। তো তোমার জিপিএ 5 এর সাথে 5 দিয়ে গুণ দাও, তার মানে তোমার মেট্রিকে 25 মার্ক তুমি অলরেডি পেয়ে গেছো। আর তাহলে 4.75 এর সাথে তুমি 5 গুণ দাও, ওইখানে হয়তো তোমার 2-3 মার্ক কাটা যেতে পারে। তো এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই, ডিপ্লোমা প্রিপারেশন খুব ভালো করে নাও, অবশ্যই তোমার চান্স হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো প্রোটিন আমাদের কি করে? প্রোটিন মূলত আমাদের মাসেল তৈরি করে। ঠিক আছে, বডির হলো মাসেল তৈরি করে বা মাংসপেশি বৃদ্ধি করে, এবং আরো কিছু কাজ থাকে। তাহলে শক্তির প্রধান যে উৎস কার্বোহাইড্রেট বা গ্লুকোজ বলি আমরা, শর্করা বলি। ঠিক আছে, তো আমাদের শক্তির প্রধান উৎস হলো আমরা কার্বোহাইড্রেট ব্যবহার করি। আচ্ছা, আচ্ছা, শানারুল ইসলাম এসএসসি এইচএসসি 4.39, 4.33 পাইছি, কিন্তু কত পেলে চান্স হবে? আচ্ছা, বলে দিই, তোমরা আগে মার্ক হিসাব করবা। ঠিক আছে, জিপিএ এর সাথে এসএসসি ইনটু 5, এইচএসসি ইনটু 5 দুইটা যোগ করবা, দেন হলো 50 দিয়ে বিয়োগ করবা, 50 এর সাথে বিয়োগ করবা। ঠিক আছে, দেন হলো 50 এর সাথে বিয়োগ করবা। ঠিক আছে, তো যত মার্ক কাটা যাবে ওইটা তোমার ভর্তি পরীক্ষায় ওই নাম্বারটা তোমার বাদ যাবে। ঠিক আছে, তো এইভাবে হিসাব করা। যদি ডিপ্লোমাতে চান্স পেতে চাও, ছেলেদের ডিপ্লোমা এবং বিএসসি হোক, ছেলেরা চেষ্টা করবা 75 প্লাস নাম্বার পেতে, ডিপ্লোমা হোক বা বিএসসি হোক, ছেলেদের 75 প্লাস নাম্বার লাগবে। আর মেয়েরা যদি চান্স পেতে চাও, তাহলে বিএসসি তে 75 প্লাস, ডিপ্লোমাতে 70 প্লাস নাম্বার তুমি যদি কালেক্ট করতে পারো, তাহলে অবশ্যই তোমার চান্স হয়ে যাবে। আচ্ছা, আরাফাত রহমান, তোমার নাম পড়ে দিলাম। ঠিক আছে, এই গ্রুপ থেকে তুমি একজনকে পেয়ে যাও, দোয়াও করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো, মানুষের রক্তে লোহিত কণিকার কাজ কি? ঠিক আছে, আরাফাত রহমান, তুমি এই গ্রুপ থেকে একজন নার্স পেয়ে যাও, এটাও দোয়া রইলো। ঠিক আছে, আচ্ছা, দেন দেখো, মানুষের রক্তে লোহিত কণিকার কাজ কি? খুবই ইম্পর্টেন্ট রক্ত টপিকটা। ঠিক আছে, বিজ্ঞানের রক্ত টপিক থেকে প্রতি বছর কোশ্চেন থাকেই, বিএসসি তেও থাকে, ডিপ্লোমাতেও থাকে। দেখো, লোহিত রক্তকণিকার কাজ কি? দেখো, লোহিত রক্তকণিকা পুষ্টি পরিবহন, রক্ত জমাট বাঁধা, অক্সিজেন পরিবহন, আর হলো ব্যাকটেরিয়া ধ্বংস, কোনটা করে? দেখো, লোহিত রক্তকণিকা পুষ্টি পরিবহন ওই রকম ভাবে করে না, কিন্তু
কিছু কিছু পুষ্টি পরিবহন করে, কিন্তু তাও বলা যায় না। রক্ত জমাট বাঁধার কাজ লোহিত রক্তকণিকার না, রক্ত জমাট বাঁধার কাজ হলো থ্রোম্বোসাইট বা প্লাটিলেট বলি, অনুচক্রিকা বলি, তো ওইটার কাজ। ঠিক আছে, ব্যাকটেরিয়া ধ্বংস করে আমার ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে, হোয়াইট ব্লাড সেল করে আমার হলো ব্যাকটেরিয়া ধ্বংস। ঠিক আছে, তার মানে এটাও না। তাহলে আমার কি হবে, লোহিত রক্তকণিকার কাজ হলো আমার অক্সিজেন পরিবহন। ঠিক আছে, আমাদের লোহিত রক্তকণিকায় যে হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিনটাই মূলত অক্সিজেনকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে আমাদের বিভিন্ন কোষ একদম সর্বত্র ছড়াই দিয়ে আসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা যাব। নেক্সট কোশ্চেন হলো ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়। ঠিক আছে, তো ভিটামিন থেকে তোমাদের কিন্তু অনেক কোশ্চেন চলে আসে। আচ্ছা, ছেলেদের জন্য ডিপ্লোমা বিএসসি কোনটা ভালো? তুমি যদি বর্তমান সময়ে আধুনিক যে বিষয়টা সেটা যদি চিন্তা করো, তাহলে আর যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও, তাহলে অবশ্যই আমি বলবো বিএসসি অবশ্যই ভালো হবে, কারণ তুমি অলরেডি এক স্টেপ আগানো থাকতেছো। ঠিক আছে, কারণ ডিপ্লোমা করলে জানো সবাইকে ডিপ্লোমা করার পরে পোস্ট বেসিক করতে হয়। বেসিক হলো অনার্স সমমান, কিন্তু ডিপ্লোমা কিন্তু অনার্স সমমান না। এই জিনিসটা মাথায় রেখে তোমাকে পড়তে হবে। এখন যারা আর্টস কমার্সের, ওরা তো বিএসসি করতে পারবে না, তাই ওদের জন্য ডিপ্লোমা সব থেকে ভালো। কিন্তু তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও, তাহলে অবশ্যই তোমার জন্য বিএসসি ভালো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? আমরা বেরি রোগ হয় ভিটামিন বি এর অভাবে, ঠিক আছে। তারপর হলো রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। তারপর হলো অন্ধত্ব, এই যে অন্ধত্ব বা রাতকানা যাই হোক, এটা হলো ভিটামিন এ এর অভাবে। তাহলে ভিটামিন সি এর অভাবে কোন রোগটা হয়? ভিটামিন সি এর অভাবে হয় স্ক্যারবি, এটা হলো সি এর অভাবে। ঠিক আছে, তো তোমাকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, এই যে কোশ্চেন গুলো দেখো না, শুধু এই কোশ্চেন গুলো দেখলে হবে না যে ভাইয়া তো আজকে একটা কোশ্চেন করে গেছে। আচ্ছা দেখো তো, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়, এটা কিন্তু একটা টপিক। তোমাকে মনে রাখতে হবে যে একবার তো ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় এটা দিল, তাহলে আমার টাইমে তো ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয় এটাও দিতে পারে, ভিটামিন এ এর অভাবে নিচের কোন রোগটি হয় সেটাও তো দিতে পারে। ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে কোন রোগটি হয় সেটাও তো দিতে পারে। তাহলে এই যে ভিটামিন যে টপিকটা, এটা আমাকে পড়তে হবে, ডিপ্লোমা হোক বিএসসি হোক। বুঝছো তো তোমরা যে এই কোশ্চেন না, এটা এক একটা কোশ্চেন না, প্রত্যেকটা কোশ্চেন হলো এক একটা টপিক। ঠিক আছে, তোমাকে দিছিল লোহিত রক্তকণিকার কাজ, এইবারে লোহিত রক্তকণিকার কাজ নাও আসতে পারে, এইবারে আসতে পারে ডাব্লিউবিসির কাজ, এইবারে আসতে পারে অনুচক্রিকার কাজ। তাহলে তোমাকে বুঝতে হবে রক্ত এবং রক্তকণিকার কাজটা আমাকে পড়তে হবে। দেখো, মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? ঠিক আছে, আচ্ছা দেখো, যে মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? আমাদের বডি টেম্পারেচার কিন্তু অনেক সময় বেড়ে যায়, আমরা যখন খাবার খাই তখন একরকম তাপ উৎপন্ন হয়, আবার যখন না খেয়ে থাকি তখন আবার তাপ কমে যায়। ঠিক আছে, কারণ বডি, তুমি যখন খাবার পাবে তখন ওই খাবারটাকে ভেঙে তাপ শক্তি তৈরি করবে। কিন্তু এই যে তাপমাত্রা কমে যাওয়া বেড়ে যাওয়া, এটার সাথে বডি কিন্তু ব্যালেন্স করে চলে। এই ব্যালেন্স না করতে পারলেই কিন্তু তুমি অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তোমার যখন জ্বর আসে, তুমি যখন অতিরিক্ত টাইম পানির ভিতরে থাকো, তখন দেখবা যে শরীর খারাপ হয়ে যায় না? এই খারাপ হয়ে যাওয়ার প্রধান কারণ হলো অঙ্গ ব্যালেন্স করতে না পারা। যদি অতিরিক্ত তাপ টেম্পারেচার বেড়ে যায়, তাহলে আমাদের ফুসফুস, আমাদের হলো হার্ট, আমাদের হলো কিডনি কাজ করে না, অফ হয়ে যায় অতিরিক্ত টেম্পারেচারে। ঠিক আছে, আবার খুব বেশি টেম্পারেচার কমে গেলেও সেম হয়। ঠিক আছে, আচ্ছা দেন দেখো, যে আমাদের মানবদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? থাইরয়েড আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না। থাইরয়েড আমাদের মানবদেহের একটা হরমোন গ্রন্থি, এখান থেকে আমার 3টে হরমোন নিঃসরণ হয়। এই হরমোনের প্রভাব হয়ে আমাদের হলো যে ক্যালসিয়ামের যে হয়, তোমার এটা কি বলে, ক্যালসিয়ামের যে ভাঙন বা ক্যালসিয়ামের যে বডিতে ব্যবহার, এটা থাইরয়েড হরমোনের প্রভাবে হয়। ঠিক আছে, থাইরয়েড হলো আমাদের যে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, সহজ ভাষায় বললে। দেন লিভার হলো আমার আর সব থেকে বড় একটা গ্রন্থি বলা চলে। এখানে কিছু এনজাইম তৈরি হয়, কিছু হরমোন তৈরি হয়, যেগুলো আমার বডির বিভিন্ন বিপাক কাজে ব্যবহার করা হয়। কিডনি কিন্তু তোমরা আগেই জানো যে কিডনি কখনোই এই ধরনের কাজ করে না। কিডনি করে ওয়াটার ব্যালেন্স, কিডনি টেম্পারেচার ব্যালেন্স করে না, কিডনি কি করে? ওয়াটার ব্যালেন্স। তাহলে এটার উত্তর কি হবে বলো তো? এটা হবে হাইপোথ্যালামাস। ঠিক আছে, হাইপোথ্যালামাস, এটা হাইপোথ্যালামাস হলো ব্রেইনের একটা অংশ। তাহলে দেখো, মানবদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? এই একটা কোশ্চেন থেকে তুমি একটা টপিক সম্পর্কে জানতে পারতেছো, যে তাহলে তারা যেহেতু একবার ওই টপিকে পৌঁছে গেছে, তার মানে আমাকে ওই টপিকটা জানতে হবে।
তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ, এইটা দিল। ঠিক আছে, আমাদের তো নেক্সট ইয়ারে আরেকটা কোশ্চেন আসতে পারে যে দেহের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ। ঠিক আছে, এইটা আসতে পারে। ঘুম নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ, জিহ্বার সঞ্চালন নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ। তাহলে আমাকে অবশ্যই মস্তিষ্কের বিভিন্ন অঙ্গ এবং মানে বিভিন্ন পার্ট, মস্তিষ্কের বিভিন্ন পার্ট এবং পার্টের কাজ, এইটা সম্পর্কে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা দেন আমরা নেক্সট কোশ্চেনটা যাই। নেক্সট কোশ্চেনটা কি দেখো, সাধারণ লবণের রাসায়নিক নাম কি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন তোমাদের জন্য আরেকটা অফার দেই, তোমরা যদি লাইভটাতে 150 করতে পারো তাহলে তোমাদের আজকের ক্লাসে জয়েন করবে তোমাদের প্রিয় নাজমুল ভাই। ঠিক আছে, যার ক্লাস তোমরা অনেকেই পছন্দ করো, এবং তোমরা একটা সুখবর দিই, তোমাদের নাজমুল ভাইয়া কিন্তু ইতিমধ্যেই নার্সিং সেক্টরে 10ম গ্রেডের যে জব বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেই জবটা কিন্তু সে অলরেডি পেয়ে গেছে। তো একটু আগে যে ছেলেটা বলতেছিল যে নার্সিং এ ছেলেদের সুযোগ নাই, তাদের জন্য নাজমুল ভাইয়া উদাহরণ। ঠিক আছে, যে আচ্ছা তোমরা দেখো অতি দ্রুত 150 করতে পারো কিনা, তাহলেই কিন্তু নাজমুল ভাইয়া চলে আসবে। দেখো সাধারণ লবণের রাসায়নিক নাম কি? যে সাধারণ যে লবণটা, এটা হলো আমার খাবার লবণ। ঠিক আছে, দেখো খাবার লবণ, এটা হলো সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট আমার খাবার লবণ হিসেবে আমি ব্যবহার করি না। তারপর KCl, এটা হলো পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইডও আমার খাবার লবণ না। ঠিক আছে, দেন দেখো ক্যালসিয়াম কার্বনেট, এটা হলো চুন। চুন খাবার লবণ না। ঠিক আছে, তাহলে আমার কি হবে? NaCl। আচ্ছা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ইতিমধ্যে 50 করে ফেলেছো। সো আজকের ক্লাসে তোমাদের নাজমুল ভাইয়াকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আবির স্যারকে, খুব সুন্দর ক্লাস নিচ্ছিল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই দেখলাম যে আমি আসলে নিজে রেজাল্ট পাইছি, বাট আসলে আমি কখনো পোস্ট করি নাই, বাট তোমরা অনেকে আসলে আমাকে উইশ করেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো তোমরা যেহেতু 150 হয়ে গিয়েছিল, এখন আজকে যেহেতু একটা খুব চমৎকার এবং খুব মানসম্মত একটা ক্লাস অনুষ্ঠিত হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এবং এই যে কোশ্চেন গুলা দেওয়া হচ্ছে তোমাদেরকে এখানে, এই কোশ্চেন গুলা কিন্তু এই যে তোমাদের যে স্যার আছে বর্তমানে আবির ভাইয়া, যেটা স্যার আবির স্যার, সেও ঢাকা নার্সিং কলেজের, আমিও ঢাকা নার্সিং কলেজের, একই সাথে চান্স পেয়েছি এবং আমরা কিন্তু দীর্ঘদিন ধরে টিচিং এ আছি। তো সেই অভিজ্ঞতার আলোকেই আমরা কিন্তু তোমাদের চেষ্টা করি গাইডলাইন দেওয়ার, এবং আমরা এই পর্যন্ত হাজার হাজার স্টুডেন্ট পড়িয়েছি, এবং আমাদের স্টুডেন্টই আজকে কিন্তু দেখো এই যে কিছুদিন আগে ডিপ্লোমারা লাইসেন্স পেলো, ওইখানে আমাদের হাজার হাজার স্টুডেন্ট কিন্তু সেখানে কিন্তু পরীক্ষা দিয়েছে, এবং আজকে তারা কিন্তু গাইডলাইন চাচ্ছে। তো যাই হোক, তোমরা আসলে যেহেতু আমরা তোমাদেরকে বলছিলাম যে তোমাদেরকে আসলে একটা ডিসকাউন্ট দিব, এবং তোমাদের জন্য অলরেডি ভাইয়া জানাই ফেলছে যে খুব রিসেন্ট টাইমে, যেহেতু অনেক একটা ভেসেলে মনে হয় প্রশ্ন করছিল যে নার্সিং এর ছেলেদের আসলে অবস্থানটা কোথায় আসলে। তো নার্সিং এর ছেলেদের অবস্থানটা তোমরা আমাদেরকে দেখেই বুঝতে পারবা। এখানে আমরা তোমাদের সামনে দুইজন উদাহরণ হিসেবে, এক্সাম্পল হিসেবে আমি তোমাদের সামনে উদাহরণ হিসেবে নিয়ে আসছি। আমি যেমন আছে খুব রিসেন্ট টাইমে এই সপ্তাহতেই বঙ্গবন্ধু যেটা ছিল আর কি BSMMU, সেটা এখন পরিবর্তিত হয়ে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। সেখানে যে নার্সিং অফিসার আছে 10ম গ্রেডের সরকারি জবের মতোই, সরকারি স্বায়ত্তশাসিত জব, সেখানে অলরেডি সিলেক্টেড হয়েছে, আমি প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছি। আর তোমাদের যে ভাইয়াকে দেখছো স্যার, আমাদের স্যার কিন্তু অলরেডি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু তিনি মেডিকেল সেন্টারে নার্সিং অফিসার হিসেবে সেখানে কিন্তু জয়েন করেছেন। সো আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ব্রাইট একটা ফিউচার কিন্তু সামনে আরো ওয়েট করতেছে। তোমরা অবশ্যই আমাদের জন্য দোয়া করবে, আর আমরাও তোমাদের জন্য দোয়া করি যে তোমরা পড়াশোনা করে সরকারি নার্সিং কলেজে বা বিভিন্নভাবে পড়াশোনা যেভাবেই করো, নার্সিং এর পড়াশোনা করলে তোমাকে পিছিয়ে থাকতে হবে না। ইন ফিউচারে বাংলাদেশ থেকে তো প্রচুর পরিমাণে নার্স এখন কিন্তু বিদেশে চলে যাচ্ছে, তোমরা জানো, এবং এই যাওয়ার পসিবিলিটিটা নার্সিং এই কিন্তু বেশি, এবং ভিসার রেশিওটা নার্সিং এই ভালো হয়, বেশি ভালো হয়। সো তোমাদের জন্য একটা অবারিত দ্বার কিন্তু উন্মোচিত আছে। এখন এই দ্বারটাকে তুমি আসলে গ্রহণ করতে পারবা কিনা, এটাকে নিতে পারবা কিনা, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। সো তোমরা অনেকে মিষ্টি খাইতে চাচ্ছ, মনের মিষ্টি আসল মিষ্টি। ঠিক আছে, সবসময় আমি বলি মনের মিষ্টি হচ্ছে আসল মিষ্টি। আগামীকাল আমার কিন্তু ক্লাস আছে তোমাদের সাথে, ইনশাল্লাহ আমার সাথে তোমাদের দেখা হবে। অনেকে আমাকে দেখলাম যে উইশ করছো,
তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে সাথে অনেকে দেখছে যে একটা মানে হতাশার মধ্যে ছিল যে ভাইয়াকে আসলে আমাদের কি ক্লাস আর নিবে কিনা। ভাইয়া তোমাদের সাথে আছে, তোমাদের সাথেই থাকবে এবং সবসময় তোমাদের সাথেই থাকবো। তো আজকের ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, যেহেতু আমরা দুইজন আসছি তো লাভ রিয়াক্টটা কি হবে আরো বেশি হবে। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাভ রিয়াক্ট দিয়ে আমাদের পাশে থাকবা। আর যদি খারাপ লেগে থাকে তাহলে কি করবা, অ্যাংরি রিয়াক্ট দিবা। আর সেই সাথে সাথে কি করতে পারো, সৎ পরামর্শ তো আমরা অবশ্যই চাই। এবং সেই সাথে সাথে আজকের ক্লাসটা অবশ্যই তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিবা। আজকে আমরা এখানে যে 20টা কোশ্চেন তোমাদেরকে পড়ানো হচ্ছে, যে অ্যানালাইসিস করতে যে সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি, এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো যদি তুমি টাইমলাইনে রেখে দাও তাহলে কি হবে, তুমি যখন পরবর্তীতে যখন পড়তে যাবা, যখন খুঁজবা যে আসলে পালসেতে একটা ক্লাস করছিলাম আবির ভাইয়ার, ক্লাসটা কি আছে কিনা, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, তোমার টাইমলাইনে আছে। সো সেখান থেকে তুমি কিন্তু দেখে নিতে পারবে। ওকে, সো তোমরা যারা আসলে আমাদের সাথে যুক্ত আছো, আমি সবসময় একটা কথা বলে রাখি, তোমরা যদি হাডুডু খেলো, হাডুডু খেলা মানে বোঝো, তুমি এখানে একটু ডু দিলা ওইখানে একটু ডু দিলা, তুমি জীবনে ভালো কিছু করতে পারবে না। তোমাকে লেগে থাকতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে, বাকিটা আল্লাহ তোমার উপর ইনশাল্লাহ তিনি যদি সহায় হন, আল্লাহ ভরসা ইনশাল্লাহ তুমি স্বপ্নের জায়গায় চলে যেতে পারবে। ওকে, সো যা হোক, আমি আজকাল বেশি কথা না বলি, তোমরা সবাই অবশ্যই ক্লাসগুলো করো। ভাবিকে দেখতে চাই, ভাবি এখনো নাই। ভাবি ওই যে একটা গান আছে না, যে চাকরিটা পেয়ে গেছি বেলা শুনছো, তো বেলারই খোঁজে আমি এখনো আছি। সো ভাবি এখনো পর্যন্ত নাই, সো ভাবিকে দেখারও কিছু নাই। তুমি যদি আমাকে বলো যে ভাই অমুক দিব তমুক দিব, কোনো ভাবেই নাই, সো আমি ভাবিকে তোমাকে দেখাইতে পারবো না। ঠিক আছে, তো যাও, ভাবিকে দেখতে হবে না, ভাইয়াকে দেখেই কাজ করো, ক্লাস করো। তো ঠিক আছে, তাহলে তোমরা ক্লাস করো, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। তাহলে ক্লাসটা কন্টিনিউ করো তোমরা সবাই। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা গাজীবাড় থেকে যে পরামর্শগুলো পেলাম, এই পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করব। নার্সিং যদি তুমি ঠিকভাবে পড়তে পারো, তোমাকে আসলে কেরিয়ার নিয়ে চিন্তা করতে হবে না। এই যে সিউরিটিটা, এটা আমি তোমাকে দিতে পারবো যে নার্সিং পড়ে আমি কাউকে বেকার থাকতে দেখিনি। আমি হয়তো মেডিকেল পড়ে বেকার থাকতে দেখেছি, আমি ইউনিভার্সিটিতে পড়ে বেকার থাকতে দেখেছি, কিন্তু বাট নার্সিং পড়ে আমার চোখে বেকার পড়ে নাই। ঠিক আছে, হ্যাঁ, অনেক রেয়ার উদাহরণ থাকতে পারে, বাট রেয়ার ক্যান বি এক্সাম্পল। ঠিক আছে, দেন আমরা পরের কোশ্চেনটা দেখি। আবারও তোমাদের ক্লাসের মাঝখানে বলে রাখি যে এই তোমাদের পুরো নার্সিং জার্নিটাতে আমরা পালসের সাথে, আমরা এখানে যারা আছি, এখানে ম্যাক্সিমামই কিন্তু আমরা ঢাকা নার্সিং কলেজের আছি, এবং পাশাপাশি ঢাকা নার্সিং কলেজ ছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটির খুবই মেরিটোরিয়াস কিছু স্টুডেন্টও তোমাদের সাথে এই গাইডলাইনটাতে থাকবে। ঠিক আছে, তো আর দেরি না করে পালসের অনলাইন অফলাইন কোর্সটাতে ভর্তি হয়ে যাও, এবং পালসের এক সেট বই তোমরা নিজেদের ভান্ডারে রেখে দাও। ঠিক আছে, দেখো 2024-25-এ তোমার বলে না যে সফলতার গল্প দেখতে ভালো লাগে, তো দেখো এই তোমাদেরই ভাই বোন, সিনিয়র ভাই বোন, আর অনেকের হয়তো সহপাঠীও হবে যারা সেকেন্ড টাইম করতেছো, তাদেরই দেখো এক ঝলক। এই যে দেখো, এদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম আমাদের পরিচিত, এবং অনেকেই আছে আমাদের অফলাইনে সরাসরি যুক্ত ছিল। এই যে মিম মেয়েটা দেখো, বান্দরবান নার্সিং কলেজে একসময় বলতো ওর কিন্তু জিপিএ 5 ছিল না, কিন্তু দেখো জিপিএ 5 না পেয়েও কিন্তু আজকে সরকারি একটা নার্সিং কলেজে নিজের জায়গা করে নিছে। তো এরকম হাজার উদাহরণ আছে যারা হলো তোমার জিপিএ 5 দুইটাতে নাই, তাও কিন্তু সরকারি নার্সিং এ পেয়ে গেছে। এই ইচ্ছাটা তোমার মধ্যে থাকতে হবে, এই প্রিপারেশনটা তোমাদের মধ্যে থাকতে হবে। তো দেরি না করে এই ভাই বোনদেরকে দেখে অ্যাটলিস্ট কনভিন্স হয়ে চলে আসো নার্সিং এ। ঠিক আছে, আচ্ছা, দেন দেখো আমাদের 11 নম্বর একটা কোশ্চেন, জীবনের ক্ষুদ্রতম একক কি? জীবনের ক্ষুদ্রতম একক কি? আচ্ছা দেখো, জীবনের ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, জেরিন অবশ্যই তোমার কোশ্চেনটা দ্রুত করে ফেলো। সকল প্রকার কোশ্চেন করার জন্য তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি কোশ্চেন করে ফেলো। আচ্ছা, জীবনের ক্ষুদ্রতম একক কি? জীবনের আর জীবের ক্ষুদ্রতম একক সেম জিনিস। আচ্ছা, সিস্টেম, সিস্টেম বলতে বোঝায় এক একটা প্রক্রিয়া। ঠিক আছে, তো সিস্টেম কখনো কোনো কিছুর একক হয় না। তারপর দেখো অঙ্গ, অঙ্গ একটা বৃহৎ জিনিস, অঙ্গ আরো বড় জিনিস। ঠিক আছে, টিস্যু, টিস্যু মিলে অঙ্গ তৈরি হয়, তো সব থেকে ছোট এখানে আছে কোষ, তার মানে অ্যান্সার হবে কোষ, তার মানে অ্যান্সার হবে কোষ। আচ্ছা, আমাদের কলেজ থেকেও চান্স পেয়েছে দুজন। দেন আচ্ছা, দেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে দেখো, হৃদযন্ত্রে কয়টি প্রকোষ্ঠ থাকে? ঠিক আছে, হৃদযন্ত্রে কয়টি প্রকোষ্ঠ থাকে, এটা হলো আমাদের হৃৎপিণ্ড থেকে কোশ্চেন। তার মানে আমাকে হৃৎপিণ্ড টপিকটা টোটালি ভালো করে পড়তে হবে। ঠিক আছে, কারণ হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আসছে, এরপর হৃৎপিণ্ডের কাজ আসতে পারে।
ঠিক আছে। এরপর হৃৎপিণ্ডের মাসেল সম্পর্কে জানতে চাইতে পারে। তো প্রত্যেকটা কোশ্চেন একটা টপিক হিসাবে যদি তুমি নাও তাহলে দেখবা তোমার পড়ার একটা ফ্লো তৈরি হবে, এবং তুমি অলরেডি যারা বলো না যে কিভাবে পড়বো, কোন জায়গা থেকে পড়বো এটা বুঝতে পারতেছি না, তাহলে তোমার ওই পড়াটা শুরু হয়ে যাবে। এই বুঝতে না পারাটাই দেখবা তুমি এখন বুঝতেছো। তুমি আজকে এই কোশ্চেনটা দেখলা, এই কোশ্চেনটা দেখে তুমি একটা হার্ট পুরো টপিকটা পড়ে ফেললাম, ঠিক আছে। হার্টের পার্ট, হার্টের কাজ, হার্টের রিদম সবকিছুই তুমি পড়ে ফেললা, ঠিক আছে। তাহলে হার্টে কয়টি প্রকোষ্ঠ থাকে? 2টি, 3টি, 4টি না 5টি? ঠিক আছে। তো হার্টে আমার 2টি প্রকোষ্ঠ থাকে না, 3টিও থাকে না, 5টিও থাকে না। হার্টের প্রকোষ্ঠ কয়টা? 4টা। হার্টের আমার পার্ট কয়টা? 4টা। আচ্ছা, দেন কারো কোনো কোশ্চেন নজরে আসতেছে না? একটু কোশ্চেন থাকলে করে ফেলো। আচ্ছা, অলরেডি দেখা যাচ্ছে কমে যাচ্ছে তোমাদের পার্টিসিপেশনটাকে আরো বাড়াও, শেয়ার মেনশন আরো বাড়িয়ে দাও, ঠিক আছে। দ্রুত শেয়ার করো, মেনশন করো। আমাদের কোশ্চেন কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। কোন গ্যাসটি বায়ুতে সবচেয়ে বেশি থাকে? দেখো, কোন গ্যাসটি বায়ুতে সবচেয়ে বেশি থাকে আমরা জানি যে আমরা ম্যাক্সিমাম এটা পড়ে আসছি যে আমাদের বাতাসে সবথেকে বেশি কোন গ্যাসটা পাওয়া যায়। দেখো, আর্গন, এই গ্যাসটা কিন্তু বিষাক্ত গ্যাস, এটা কিন্তু বাতাসে ওই পরিমাণ থাকে না। তারপর দেখো, কার্বন ডাই অক্সাইড বাতাসে থাকে। প্রধান 3টে গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড একটা, কিন্তু বাতাসে খুব অল্প পরিমাণে থাকে, এটাও কিন্তু বিষাক্ত। তারপর দেখো, অক্সিজেন হলো সেকেন্ড মোস্ট, ঠিক আছে, সেকেন্ড মোস্ট পাওয়া যায়। তারপর সব থেকে বেশি পাওয়া যায় নাইট্রোজেন, সব থেকে বেশি পাওয়া যায় নাইট্রোজেন, এটা 72% পাওয়া যায় বাতাসে, ঠিক আছে। অক্সিজেন পাওয়া যায় হলো 23% মতো, আর হলো তোমার বাকি টুক থাকে কার্বন ডাই অক্সাইড প্লাস হলো অন্যান্য গ্যাস, ঠিক আছে। আচ্ছা, দেন কোশ্চেনটা দেখো, পানি সিদ্ধ করলে কোন জীবাণু ধ্বংস হয়? ঠিক আছে, পানি সিদ্ধ করলে কোন জীবাণু ধ্বংস হয়? এটা দেখো, অনেকেই দেখো যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এটা বলে দেই। পানি যদি কেউ 100 ডিগ্রিতে হলো করা হয়, ফুটানো হয়, আমাদের এই যে অণুজীব আছে বা পরজীবী আছে, এদের একটা বেঁচে থাকার তাপমাত্রা আছে। এরা হাইয়েস্ট 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বেঁচে থাকতে পারে, এরপর আর বেঁচে থাকতে পারে না। যেসব পরজীবী আমাদের বডিতে রোগ সৃষ্টি করে, এই পরজীবীগুলা 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই কারণে আমরা যে বলি না যে পানি ফুটিয়ে খাও, ফুটিয়ে খাও মানে পানিটাকে একদম ফুটতে দিতে হবে। পানি ফুটলে তুমি বুঝতে পারবা পানির টেম্পারেচার 100 ডিগ্রিতে পৌঁছাইছে, ঠিক আছে। কারণ 100 ডিগ্রিতে না পৌঁছানো পর্যন্ত পানি ফোটে না, ঠিক আছে। পানি গরম হওয়া আর পানি ফোটার মধ্যে এই পার্থক্যটাই আছে। তো পানি যদি তুমি ফুটাও তাহলে ভাইরাসও মরে যায়, ব্যাকটেরিয়াও মরে যায়, ফাঙ্গাসও মরে যায়। তার মানে কি হবে উত্তর? সবগুলোই হবে উত্তর। বুঝতে পারছো? আচ্ছা, দেন দেখো, দেন হলো মানুষের চোখের রেটিনায় কোন কোষ আলোর সংবেদন বহন করে? তাহলে তোমাকে আমাদের চোখ সম্পর্কে একটু পড়তে হবে, চোখের গঠন পড়তে হবে। রেটিনা হলো আমরা যে দেখি, চোখের প্রধান দর্শন অঙ্গই হলো রেটিনা, ঠিক আছে। তো আমাদের কোন কোষগুলো আলোর সংবেদন রক্ষা করে? আমাদের কি পিগমেন্ট কোষ। পিগমেন্ট কোষের কাজ হলো রং ধারণ করা, ঠিক আছে। পিগমেন্ট কোষ হলো তোমার কোষের রং, যে ওই রং ধারণ করে। প্লাটিলেট হলো আমার আলোর এই চোখে দেখার সাথে সম্পর্কিত না, প্লাটিলেট হলো রক্ত জমাট বাঁধার কাজে ব্যবহৃত হয়। নিউরন হলো আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে, দেহের তথ্য আদান প্রদান করে এবং দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর নিয়ন্ত্রণ রক্ষা করে, ঠিক আছে। তাহলে আমার কি হবে? রড এবং কোন কোষ, রড কোষ এবং কোন কোষ। আমাদের চোখের ভিতরে 2 ধরনের কোষ থাকে, রড কোষ এবং কোন কোষ। এই দুটি কোষ হলো আমাদের হলো দেখায় সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, এখন ক্লাসে যত পারো ভুল করো, কোনো সমস্যা নাই, কিন্তু ভর্তি পরীক্ষায় ভুল না করো, এইটাই হলো তোমাদের প্রতি দাবি থাকবে যে ভর্তি পরীক্ষায় ভুল করা যাবে না। এখন যত পারো ভুল করো। তো তোমাদের জন্য আবারও বলা যে তোমাদের নার্সিং জার্নিতে পালস তোমাদেরকে সর্বপ্রকার হেল্প করবে, তাই দেরি না করে পালসের অনলাইন অফলাইন কোর্সটাতে ভর্তি হয়ে যাও। এখানে কোর্স ফি দেওয়া আছে, তোমরা অবশ্যই পালসের সাথে যোগাযোগ করে
আর দেরি করো না, অলরেডি বাকি আছে আর 3 মাস। তো এই বিষয়টা মাথায় রেখো, কারণ আজকের এই সময়টা যদি একটু হেলাফেলা করে কাটাও তাহলে কিন্তু ওই তুলারাম ডিগ্রি কলেজে পড়া লাগবে, ঠিক আছে? তারপর দেখো, তারপর এই যে তোমাদের পালস জার্নির সাথে আমরা দেখো ঢাকা নার্সিং কলেজের এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী প্লাস হলো বিভিন্ন ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী আছে যারা এক সময় ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে, তারা তোমাদের গাইডলাইন দেবে, ঠিক আছে? তো চিন্তা নাই, তোমরা অবশ্যই সঠিক গাইডলাইন পাবা, এই ওয়াদা তোমাদের আমি করতে পারি। এখনই ভর্তি হও, এখনই পালসের সাথে যোগাযোগ করো, তাহলে বিশেষ ছাড় পাবা, ঠিক আছে? আচ্ছা, দেন দেখো মানবদের রক্ত জমাট বাঁধায় সাহায্য করে কোনটি? দেখো রক্ত নিয়ে কিন্তু 2-3টা কোশ্চেন অলরেডি আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তার মানে রক্ত টপিকটা ইম্পর্টেন্ট, এটা তোমাকে বুঝতে হবে। তুমি কোশ্চেন ব্যাংক খুলে কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনগুলো দেখা মানে ওই টপিকটা সম্পর্কে তোমাকে পড়তে হবে, কারণ ওই টপিক থেকে একটা কোশ্চেন আসা মানে যিনি প্রশ্নকর্তা তিনি একবার ওই টপিক পর্যন্ত পৌঁছাইছেন, তার মানে দ্বিতীয়বারও আবার তার ওই টপিকে যাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়বার কি উনি একই কোশ্চেন করবেন? না, একই কোশ্চেন করবে না, কিন্তু একই টপিকের আরেকটা কোশ্চেন তো করবে। তাই তোমাকে ওই টপিকটা পুরো ধরে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন দেখো আমাদের মানবদেহে রক্ত জমাট বাঁধায় সাহায্য করে কোনটি? আরবিসি আমাদের রক্ত জমাট বাঁধায় না, আরবিসি আমাদের কি করে, তোমার অক্সিজেন পরিবহন করে, বিভিন্ন তোমার রাসায়নিক উপাদান পরিবহন করে। ডাব্লিউবিসি হলো আমাদের দেহের প্রতিরক্ষার কাজে নিয়োজিত, আমাদের হলো রোগ প্রতিরোধ করে, ফ্যাগোসাইটোসিস করে, জীবাণু ভক্ষণ করে। এই প্লাটিলেট কি করে? আর প্লাজমা কিন্তু আমার রক্তরসের কাজ আবার ভিন্ন, ঠিক আছে? তাহলে প্লাজমা আমার রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে না, তাহলে কি করে? আমার প্লাটিলেট, ঠিক আছে? তাহলে উত্তর কি হবে? প্লাটিলেট, ঠিক আছে? রক্ত জমাট বাঁধানোকে রক্ততঞ্চনও বলা হয় বা ব্লাড ক্লটিং। দেন দেখো কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক সংকেত কি? খুবই ইজি একটা কোশ্চেন, এইটা মনে হয় না যে কাউকে বলে দিতে হয়। কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক সংকেত কি? দেখো ক্যালসিয়াম অক্সাইড, এটা তো হবে না। তারপর দেখো এটা কি? C2O। এটা একটু খেয়াল করো, এই দুইটা অপশনের মধ্যে একটু ডিফারেন্স আছে কিনা, ঠিক আছে? আর কার্বন মনোক্সাইড, এটা একটা বিষাক্ত গ্যাস, এটা সম্পর্কে কিন্তু কোশ্চেন আসে। এটাকে বলা হয় নীরব ঘাতক, এটাকে কি বলা হয়? নীরব ঘাতক, ঠিক আছে? এটা সম্পর্কে কিন্তু নার্সিং এ আসে, কার্বন মনোক্সাইড কে বলা হয় নীরব ঘাতক, ঠিক আছে? এটা কেউ এই গ্যাসটা যদি কেউ ইনহেল করে বা কেউ যদি শ্বাসের মাধ্যমে নেয় তাহলে এটা তোমার হৃৎপিণ্ডে ব্লক সৃষ্টি করে দিবে, তোমার রক্তনালীতে ব্লক সৃষ্টি করে দিবে এবং তুমি নিজের অজান্তেই দেখবা দুনিয়া থেকে বিদায়, ঠিক আছে? দেখো এই দুইটা অপশনে কি ঝামেলাটা লাগবে, অপশন দুইটা ভালো করে খেয়াল করতে হবে। কার্বন ডাই অক্সাইডের সংকেত কি? কার্বন এবং 2 অণু অক্সিজেন, তার মানে অক্সিজেনের নিচে 2 থাকতে হবে, তার মানে এই অপশনটা সঠিক, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেন পরের কোশ্চেনটা দেখি, বৈদ্যুতিক প্রবাহের একক কি? এই যে দেখো আবার ফিজিক্স টপিকটা চলে আসলো। তাহলে বিদ্যুৎ প্রবাহের একক কি? আচ্ছা, একবার আসছে বিদ্যুৎ প্রবাহের একক, একবার আসতে পারে রোধের একক কি, একবার আসতে পারে চার্জ বা চার্জের একক কি, এই ধরনের কোশ্চেন। তার মানে এই টপিকটাতে যাওয়া মানে তোমাকে এই টপিক সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে? তার মানে বুঝতে হবে যে বিদ্যুৎ চ্যাপ্টার থেকে আমার এককগুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে? রোধের একক কি, চার্জের একক কি, বিদ্যুৎ প্রবাহের একক কি, ঠিক আছে? বিদ্যুতের বা ইলেকট্রিসিটির একক কি, এইগুলো তোমাকে জানতে হবে। তাহলে দেখো আমার ওহম, এটা হলো আমার রোধের একক, ঠিক আছে? এটা আমার বিদ্যুৎ প্রবাহের একক না। ওয়াট আমার কিসের একক? শক্তি, ঠিক আছে? ওয়াট দ্বারা আমরা কি কি ই করি? ওয়াট দ্বারা আমরা পাওয়ার বা যে ক্ষমতা, কত ওয়াটের বাল্ব, এইটা ই করি, নির্ধারণ করি। ভোল্ট আমার কিসের একক? ভোল্ট হলো চার্জের একক, ভোল্ট হলো আমার কি? চার্জের একক। আর এম্পিয়ার হলো আমার বিদ্যুৎ প্রবাহের একক, এম্পিয়ার হলো আমার বিদ্যুৎ প্রবাহের একক। আর একটা শর্ট ট্রিক্স তোমাদেরকে বলে দেই, তোমরা যখন অপশন পড়বা তখন আসলে ওই যে শুধু তোমরা কি করো, একটা কোশ্চেন দেখছি এটা সঠিক অ্যান্সারটাই শুধু খোঁজো বা সঠিক অ্যান্সারটা জানছো বাস শেষ, এইটা করবে না। তোমাকে 4টা অপশন সম্পর্কেই জানতে হবে। তাহলে 4টা অপশন সম্পর্কে যদি তুমি জানো তাহলে তুমি 4টা প্রশ্নের সলভ অলরেডি করে ফেলছো। তুমি এইখানে কোশ্চেন পেয়েছো বিদ্যুৎ প্রবাহের একক কি, তুমি দেখো প্রথম অপশনটা আছে ভোল্ট, ভোল্ট তো বিদ্যুৎ প্রবাহের একক না, তাহলে ভোল্ট জিনিসটা কি এটা আমি একটু জানি। তাহলে ভোল্ট জানতে গিয়ে তুমি দেখলা ভোল্ট হলো চার্জের একক, চার্জের একক হলো কি? ভোল্ট। তারপর দেখো
তারপর দেখো তুমি যখন এম্পিয়ারে যখন যাবা তখন দেখবে এটা বিদ্যুৎ প্রবাহের একক। তারপর যখন দেখবা ওয়াট কিসের একক এটা আমাকে জানতে হবে, ওহম কিসের একক এটা আমাকে জানতে হবে, ঠিক আছে। দেন চলে যাই সূর্যের শক্তির উৎস কি, সূর্যের শক্তির উৎস কি। দেখো একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আসছে যে সূর্যের শক্তির উৎস কি, ঠিক আছে। আমাদের সূর্যে দুই ধরনের বিক্রিয়া ঘটে। সূর্যে কয় ধরনের বিক্রিয়া ঘটে, দুই প্রকার বিক্রিয়া ঘটে, ঠিক আছে, দুই প্রকার বিক্রিয়া, ঠিক আছে, দুই প্রকার বিক্রিয়া। একটা হলো আমার হাইড্রোজেন থেকে হিলিয়াম হয়, ঠিক আছে, হাইড্রোজেন থেকে হিলিয়াম হয়। আর একটা হলো হিলিয়াম থেকে আবার হাইড্রোজেন হয়, হিলিয়াম থেকে হাইড্রোজেন হয়, ঠিক আছে। একটা সূর্য অনবরত এই চক্রটা ঘুরতে থাকে, হাইড্রোজেন থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে হাইড্রোজেন, এবং এই দুইটা বিক্রিয়ার কারণেই হলো সূর্য আমাদের এই যে তাপটা দেয়, এই তাপটা দিতে পারে। এখন দেখো এই হাইড্রোজেন থেকে হিলিয়াম হওয়া মানে কি, হাইড্রোজেন হলো 1 আর হিলিয়াম হলো 2, 1 থেকে 2 এ যাওয়া হলো ফিউশন, 1 থেকে 2 এ যাওয়া হলো ফিউশন, ঠিক আছে, ফিউশন মানে যোগ, ঠিক আছে। আর এটা হলো 2 আর এটা হলো 1, 2 থেকে 1 এ যাওয়া মানে হলো ফিশন, ফিশন মানে বিয়োজন বা কমে যাওয়া, ঠিক আছে। তো এই ফিশন বিক্রিয়ায় কম শক্তি উৎপন্ন হয়, কম শক্তি, আর এইটাই হলো বেশি শক্তি, ঠিক আছে, বেশি শক্তি, ঠিক আছে। তার মানে দেখো সূর্যের শক্তির উৎস কি, দহন। সূর্যে কোনো জিনিস পড়ে না, ঠিক আছে, সূর্যে কোনো কিছু পুড়িয়ে শক্তি তৈরি সূর্যের করতে হয় না, তার মানে দহন হবে না। বিকিরণ, সূর্য আরো শক্তি বিকিরণ করে, বিকিরণের মাধ্যমে সূর্য শক্তি তৈরি করে না, সূর্য শক্তিটাকে বিকিরণ করে দেয়, ঠিক আছে। নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন এই দুইটা বিক্রিয়াই সূর্যে ঘটে। এখন দেখো ফিশন থেকে কম শক্তি উৎপন্ন হয় আর বেশি শক্তি হয় ফিউশন থেকে, তার মানে শক্তির সবথেকে বড় উৎসটা কোনটা, নিউক্লিয়ার ফিউশন। এটা হলো হাইড্রোজেন থেকে হিলিয়াম হওয়া, এই ফিউশন বিক্রিয়াটাই হলো সবথেকে বেশি শক্তি উৎপন্ন করে। নেক্সট যে কোশ্চেনটা মানুষের দেহের, আজকের শেষ কোশ্চেন, মানুষের দেহে ক্যালসিয়ামের অভাবে কি হয়, ঠিক আছে। তাহলে দেখো ওই যে ভিটামিনের অভাবে কি হয় এই কোশ্চেনটা আসছে, আবার এই যে ক্যালসিয়াম এটার অভাবে কি কি রোগ হয় সেটা আসলো, তাহলে আসতে পারে আরো কি কি আসতে পারে, পটাশিয়ামের অভাবে কি রোগটা হয়, তাহলে তোমাকে এই যে খনিজ লবণ সম্পর্কে তোমাকে একটু পড়তে হবে। তারপর দেখো মানুষের দেহে ক্যালসিয়ামের অভাবে কোন রোগ হয়, রক্ত অল্পতা, এটা তো হিমোগ্লোবিনের অভাবে হয় বা অ্যানিমিয়া বলা হয়, এটা হলো হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিনের অভাবে রক্ত অল্পতা হয়। ত্বকের সমস্যা, ত্বকের সমস্যা এটা হয় ভিটামিন সি, ভিটামিন সি আমাদের ত্বককে সতেজ রাখে, স্কিন ডিজিজ মুক্ত রাখে ভিটামিন সি। অন্ধত্ব এটা হলো ভিটামিন এ, ভিটামিন এ, ঠিক আছে। আর এই ক্যালসিয়ামের অভাবে কি রোগ হয়, দাঁত ও হাড় দুর্বল হয়ে যায়, দাঁত ও হাড় কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তোমার বডিতে যখন ক্যালসিয়াম কমে যাবে তখন তোমার দাঁতের মাড়ি ফাঁকা হয়ে যাবে, তারপর হাড়িতে বিভিন্ন জয়েন্টে ব্যথা হবে, হাড় চিকন হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটাতে কিন্তু আমরা নার্সিং এ আসা 20টা কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করছি, এবং আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের আমরা এই বার্তাটা দিতে চাচ্ছি যে তোমরা নার্সিং এ আসো, নার্সিং এর একটা ভালো প্রিপারেশন নাও এবং পালসের সাথে অবশ্যই তোমরা যুক্ত থাকো, ঠিক আছে। আমার দাবি থাকবে, আমার আবদার থাকবে, তোমরা আজকের ক্লাসটার মাধ্যমে অন্তত কেউ না কেউ পালসের সাথে যুক্ত হও, পালসের আমাদের অফলাইন অনলাইন ব্যাচে ভর্তি হও, ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য বারবার আর কিছু বলার নাই, তোমরা অবশ্যই অতি দ্রুত পালসের পেজে মেসেজ দিয়ে পালসের অনলাইন বা অফলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও, তোমাদের জন্য বিশেষ ছাড় থাকছে, এবং তোমাদের সময় কিন্তু শেষ হয়ে আসছে, বেশি কথা বলবো না, দ্রুত পালসের সাথে যুক্ত হও, এবং যারা যারা গাইডলাইন পেতে চাও, যারা অনেক কিছু বুঝে উঠতে পারতেছো না, তারা অবশ্যই চলে আসো। আচ্ছা, দেন আর তোমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট আবার কোনো ক্লাসে দেখা হবে, এবং তোমরা যদি পালসের সাথে যুক্ত থাকো তাহলে অবশ্যই তোমাদের যে বিভিন্ন সমস্যার সমাধান আমরা ক্লাসে দিয়ে দেবো। তো সেই পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সকলকে।